রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের আপদ। আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। ইতিমধ্যে শরতের ভাই সতীশ কলকাতা কলেজের ছুটিতে বাগানে আসিয়া আশ্রয় লইল। কিরণ ভারী খুশি হইলেন। তাহার হাতে আর একটি কাজ জুটিল। উপবেশনে আহারে আচ্ছাদনে সমবয়স্ক ঠাকুরপোর প্রতি পরিহাসপাস বিস্তার করিতে লাগিলেন। কখনো হাতে সিঁদুর মাখিয়া তাহার চোখ টিপিয়া ধরেন, কখনো তাহার জামার পিঠে বাঁদর লিখিয়া রাখেন, কখনো ঝনাত করিয়া বাহির হইতে দ্বার রুদ্ধ করিয়া সুললিত উচ্চ হাস্যে পলায়ন করেন। সতীশও ছাড়িবার পাত্র নহে। সে তাহার চাবি চুরি করিয়া তাহার পানের মধ্যে লঙ্কা পুড়িয়া অলক্ষিতে খাটের খুঁড়ার সহিত তাহার আঁচল বাঁধিয়া প্রতিশোধ তুলিতে থাকে। এই রূপে উভয় সমস্ত দিন তর্জন, ধাবন, হাস্য, এমনকি মাঝে মাঝে কলহ, ক্রন্দন, সাদাসাদি এবং পুনরায় শান্তি স্থাপন চলিতে লাগিল। নীলকান্তকে কি ভূতে পাইল কে জানে। সে কি উপলক্ষ করিয়া কাহার সহিত বিবাদ করিবে ভাবিয়া পায় না, অথচ তাহার মন তীব্র তিক্তরসে পরিপূর্ণ হইয়া গেল। সে তাহার ভক্ত বালকগুলিকে অন্যায় রূপে কাঁদাইতে লাগিল। তাহার সেই পোষ্য দিশি কুকুরটাকে অকারণে লাথি মারিয়া কেঁ কেঁ শব্দে নবমণ্ডল ধ্বনিত করিয়া তুলিল। এমনকি পথে ভ্রমণের সময় সবেগে ছড়ি মারিয়া আগাছাগুলার শাখাচ্ছেদন করিয়া চলিতে লাগিল। যাহারা ভালো খাইতে পারে তাহাদিগকে সম্মুখে বসিয়া খাওয়াইতে কিরণ অত্যন্ত ভালোবাসে। ভালো খাইবার ক্ষমতাটা নীলকান্তের ছিল। সুখাদ্য দ্রব্য পুনঃ পুনঃ খাইবার অনুরোধ তাহার নিকট কদাচ ব্যর্থ হইত না। এই জন্য কিরণ প্রায় তাহাকে ডাকিয়া লইয়া নিজে থাকিয়া খাওয়াইতেন, এবং এই ব্রাহ্মণ বালকের তৃপ্তিপূর্বক আহার দেখিয়া তিনি বিশেষ সুখ অনুভব করিতেন। সতীশ আসার পরে অনবসরবশত নীলকান্তের আহারস্থলে প্রায় মাঝে মাঝে কিরণকে অনুপস্থিত থাকিতে হইত। পূর্বে এরূপ ঘটনায় তাহার ভোজনের কিছুমাত্র ব্যাঘাত হইত না। সে সর্বশেষে দুধের বাটি ধুইয়া তাহার জল শুদ্ধ খাইয়া তবে উঠিত। কিন্তু আজকাল কিরণ নিজে ডাকিয়া না খাওয়াইলে তাহার বক্ষ ব্যথিত, তাহার মুখ বিষাদ হইয়া উঠিত, না খাইয়া উঠিয়া পড়িত। বাষ্পরুদ্র কণ্ঠে দাসীকে বলিয়া যাইত, আমার ক্ষুধা নাই। মনে করিত কিরণ সংবাদ পাইয়া এখনই অনুতপ্ত চিত্তে তাহাকে ডাকিয়া পাঠাইবেন এবং খাইবার জন্য বারংবার অনুরোধ করিবেন। সে তথাপি কিছুতেই সে অনুরোধ পালন করিবে না, বলিবে আমার ক্ষুধা নাই। কিন্তু কিরণকে কেহ সংবাদও দেয় না, কিরণ তাহাকে ডাকিয়াও পাঠান না। খাবার যাহা থাকে দাসী খাইয়া ফেলে। তখন সে আপন শয়নগৃহের প্রদীপ নিবাইয়া দিয়া অন্ধকার বিছানার উপর পড়িয়া ফুলিয়া ফুলিয়া ফাঁপিয়া ফাঁপিয়া মুখের উপর সবলে বালিশ চাপিয়া ধরিয়া কাঁদিতে থাকে। কিন্তু কি তাহার নালিশ, কাহার উপরে তাহার দাবি, কে তাহাকে সান্ত্বনা করিতে আসিবে? যখন কেউই আসে না, তখন স্নেহময়ী বিশ্বধাত্রী নিদ্রা আসিয়া ধীরে ধীরে কোমল করস্পর্শে এই মাতৃহীন ব্যথিত বালকের অভিমান শান্ত করিয়া দেন। নীলকান্তের দৃঢ় ধারণা হইল সতীশ কিরণের কাছে তাহার নামে সর্বদাই লাগায়। যেদিন কিরণ কোনো কারণে গম্ভীর হইয়া থাকিতেন, সেই দিন নীলকান্ত মনে করিত সতীশের চক্রান্ত কিরণ তাহারই উপর রাগ করিয়া আছেন। এখন হইতে নীলকান্ত এক মনে তীব্র আকাঙ্ক্ষার সঙ্গে সর্বদাই দেবতার নিকট প্রার্থনা করে, আর জন্মে আমি যেন সতীশ হই এবং সতীশ যেন আমি হয়। সে জানিত ব্রাহ্মণের একান্ত মনের অভিশাপ কখনো নিষ্ফল হয় না। এই জন্য সে মনে মনে সতীশকে ব্রহ্মতেজে দগ্ধ করিতে গিয়া নিজে দগ্ধ হইতে থাকিত এবং উপরের তলা হইতে সতীশ ও তাহার বউ ঠাকুরানীর উচ্ছ্বসিত উচ্চহাস্য মিশ্রিত পরিহাস কলরব শুনিতে পাইত। নীলকান্ত স্পষ্টই সতীশের কোনরূপ শত্রুতা করিতে সাহস করিত না, কিন্তু সুযোগ মতো তাহার ছোটখাটো অসুবিধা ঘটাইয়া প্রীতিলাভ করিত।
ঘাটের সোপানে সাবান রাখিয়া সতীশ যখন গঙ্গায় নামিয়া ডুব দিতে আরম্ভ করিত, তখন নীলকান্ত ফস করিয়া আসিয়া সাবান চুরিয়া করিয়া লইত। সতীশ যথাকালে সাবানের সন্ধানে আসিয়া দেখিত সাবান নাই। একদিন নাইতে নাইতে হঠাৎ দেখিল তাহার বিশেষ শখের চিকনের কাজ করা জামাটি গঙ্গার জলে ভাসিয়া যাইতেছে। ভাবিল হাওয়ায় উড়িয়া গেছে, কিন্তু হাওয়াটা কোন দিক হইতে বহিল তাহা কেহ জানে না। একদিন সতীশকে আমোদ দিবার জন্য কিরণ নীলকান্তকে ডাকিয়া তাহাকে যাত্রার গান গাইতে বলিলেন। নীলকান্ত নিরুত্তর হইয়া রহিল। কিরণ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তোর আবার কি হলো রে? নীলকান্ত তাহার জবাব দিল না। কিরণ পুনশ্চ বলিলেন, সেই গানটা গানা। সে আমি ভুলে গেছি বলিয়া নীলকান্ত চলিয়া গেল। অবশেষে কিরণের দেশে ফিরিবার সময় হইল। সকলেই প্রস্তুত হইতে লাগিল, সতীশও সঙ্গে যাইবে। কিন্তু নীলকান্তকে কেহ কোনো কথাই বলে না। সে সঙ্গে যাইবে কি থাকিবে সে প্রশ্ন মাত্র কাহারও মনে উদয় হয় না। কিরণ নীলকান্তকে সঙ্গে লইবার প্রস্তাব করিলেন। তাহাতে শাশুড়ি, স্বামী এবং দেবর সকলেই এক বাক্যে আপত্তি করিয়া উঠিলেন। কিরণ তাহার সংকল্প ত্যাগ করিলেন। অবশেষে যাত্রা 2 দিন আগে ব্রাহ্মণ বালককে ডাকিয়া কিরণ তাহাকে স্নেহবাক্যে স্বদেশে যাইতে উপদেশ করিলেন। সে উপরি উপরি কয়দিন অবহেলার পর মিষ্ট বাক্য শুনিতে পাইয়া আর থাকিতে পারিল না, একেবারে কাঁদিয়া উঠিল। কিরণেরও চোখ ছলছল করিয়া উঠিল। যাহাকে চিরকাল কাছে রাখা যাইবে না, তাহাকে কিছুদিন আদর দিয়া তাহার মায়া বসিতে দেওয়া ভালো হয় নাই বলিয়া কিরণের মনে বড় অনুতাপ উপস্থিত হইল। সতীশ কাছে উপস্থিত ছিল। সে অত বড় ছেলের কান্না দেখিয়া ভারী বিরক্ত হইয়া বলিয়া উঠিল, আরে মূলো, কথা নাই বার্তা নাই, একেবারে কাঁদিয়াই অস্থির। কিরণ এই কঠোর উক্তির জন্য সতীশকে ভৎসনা করিলেন। সতীশ কহিল, তুমি বোঝো না বৌদিদি, তুমি সকলকেই বড় বেশি বিশ্বাস করো। কোথাকার কে তার ঠিক নাই, এখানে আসিয়া দিব্য রাজার হালে আছে। আবার পুনর্মুষিক হইবার আশঙ্কায় আজ মায়া কান্না জুড়িয়াছে। ও বেশ জানে যে 2 ফোঁটা চোখের জল ফেলিলেই তুমি গলিয়া যাইবে। নীলকান্ত তাড়াতাড়ি চলিয়া গেল, কিন্তু তাহার মনটা সতীশের কাল্পনিক মূর্তিকে ছুরি করিয়া কাটিতে লাগিল, ছুঁচ দিয়া বিঁধিতে লাগিল, আগুন হইয়া জ্বালাইতে লাগিল। কিন্তু প্রকৃত সতীশের গায়ে একটি চিহ্ন মাত্র বসিল না, কেবল তাহারই মর্মস্থল হইতে রক্তপাত হইতে লাগিল। কলিকাতা হইতে সতীশ এই শৌখিন একটি দোয়াত দান কিনিয়া আনিয়াছিল। তাহাতে 2 পাশে 2 ঝিনুকের নৌকার উপর দোয়াত বসানো এবং মাঝে একটা জার্মান রৌপ্যের হাঁস উন্মুক্ত চঞ্চুপুটে কলম লইয়া পাখা মেলিয়া বসিয়া আছে। সেটির প্রতি সতীশের অত্যন্ত যত্ন ছিল। প্রায় সে মাঝে মাঝে সিল্কের রুমাল দিয়া অতি সযত্নে সেটি ঝাড়পোছ করিত। কিরণ প্রায় পরিহাস করিয়া সেই রৌপ্য হংসের চঞ্চু অগ্রভাগে অঙ্গুলির আঘাত করিয়া বলিতেন, ওরে রাজহংস, জন্মি দ্বিজ বংশে এমন নৃশংস কেন হলি রে? এবং ইহাই উপলক্ষ করিয়া দেবরে তাহাতে হাস্য কৌতুকের বাগযুদ্ধ চলিত। স্বদেশ যাত্রার আগের দিন সকালবেলায় সেই জিনিসটা খুঁজিয়া পাওয়া গেল না। কিরণ হাসিয়া কহিলেন, ঠাকুরপো, তোমার রাজহংস তোমার দময়ন্তীর অন্বেষণে উড়িয়াছে। কিন্তু সতীশ অগ্নিশর্মা হইয়া উঠিল। নীলকান্তই যে সেটা চুরি করিয়াছে সে বিষয়ে তাহার সন্দেহ মাত্র রহিল না। গতকল্য সন্ধ্যার সময় তাহাকে সতীশের ঘরের কাছে ঘুরঘুর করিতে দেখিয়াছে এমন সাক্ষীও পাওয়া গেল। সতীশের সম্মুখে অপরাধী আনিত হইল। সেখানে কিরণও উপস্থিত ছিলেন। সতীশ একেবারেই তাহাকে বলিয়া উঠিলেন, তুই আমার দোয়াত চুরি করে কোথায় রেখেছিস, এনে দে। নীলকান্ত নানা অপরাধে এবং বিনা অপরাধেও শরতের কাছে অনেক মার খাইয়াছে এবং বরাবর প্রফুল্ল চিত্তে তাহা বহন করিয়াছে। কিন্তু কিরণের সম্মুখে যখন তাহার নামে দোয়াত চুরির অপবাদ আসিল, তখন তাহার বড় বড় 2 চোখ আগুনের মতো জ্বলিতে লাগিল। তাহার বুকের কাছটা ফুলিয়া কণ্ঠের কাছে ঠেলিয়া উঠিল। সতীশ আর একটা কথা বলিলেই
সে তাহার 2 হাতে 10 নোক লইয়া ক্রুদ্ধ বিড়াল শাবকের মতো সতীশের উপর গিয়া পড়িত। তখন কিরণ তাহাকে পাশের ঘরে ডাকিয়া লইয়া মৃদুমিষ্ট স্বরে বলিলেন, নীলু, যদি সেই দোয়াতটা নিয়ে থাকিস আমাকে আস্তে আস্তে দিয়ে যা, তোকে কেউ কিছু বলবে না। নীলকান্তের চোখ ফাটিয়া টস টস করিয়া জল পড়িতে লাগিল। অবশেষে সে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল। কিরণ বাইরে আসিয়া বলিলেন, নীলকান্ত কখনোই চুরি করেনি। শরৎ এবং সতীশ উভয় বলিতে লাগিলেন, নিশ্চয়ই নীলকান্ত ছাড়া আর কেউই চুরি করেনি। কিরণ সবলে বলিলেন, কখনোই না। শরৎ নীলকান্তকে ডাকিয়া সওয়াল করিতে ইচ্ছা করিলেন। কিরণ বলিলেন, না, উহাকে এই চুরি সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করিতে পারিবে না। সতীশ কহিলেন, উহার ঘর এবং বাক্স খুঁজিয়া দেখা উচিত। কিরণ বলিলেন, তাহা যদি করো তাহা হইলে তোমার সঙ্গে আমার জন্মশোধ আড়ি হইবে। নির্দোষীর প্রতি কোনরূপ সন্দেহ প্রকাশ করিতে পারিবে না। বলিতে বলিতে তাহার চোখের পাতায় 2 ফোঁটা জলে ভিজিয়া উঠিল। তাহার পর সেই 2টি করুণ চক্ষুর অশ্রু জলে দোহাই মানিয়া নীলকান্তের প্রতি আর কোনরূপ হস্তক্ষেপ করা হইল না। নিরীহ আশ্রিত বালকের প্রতি এইরূপ অত্যাচারে কিরণের মনে অত্যন্ত দয়ার সঞ্চার হইল। তিনি ভালো 2 জোড়া ফরাসডাঙা ধুতি চাদর, 2টি জামা, 1 জোড়া নতুন জুতো এবং একখানি 10 টাকার নোট লইয়া সন্ধ্যাবেলায় নীলকান্তের ঘরের মধ্যে প্রবেশ করিলেন। তাহার ইচ্ছা ছিল নীলকান্তকে না বলিয়া সেই স্নেহ উপহারগুলি আস্তে আস্তে তাহার বাক্সর মধ্যে রাখিয়া আসিবেন। টিনের বাক্সটিও তাহার দত্ত। আঁচল হইতে চাবির গোছা লইয়া নিঃশব্দে সেই বাক্স খুলিলেন, কিন্তু তাহার উপহারগুলি ধরাইতে পারিলেন না। বাক্সর মধ্যে লাটাই, কঞ্চি, কাঁচা আম কাটিবার জন্য ঘষা ঝিনুক, ভাঙা গ্লাসের তলা প্রভৃতি নানা জাতীয় পদার্থ স্তূপাকারে রক্ষিত। কিরণ ভাবিলেন, বাক্সটি ভালো করিয়া গুছাইয়া তাহার মধ্যে সকল জিনিস ধরাইতে পারিবেন। সেই উদ্দেশ্যে বাক্সটি খালি করিতে লাগিলেন। প্রথমে লাঠি, ছুরি প্রভৃতি বাহির হইতে লাগিল। তাহার পরে খান কয়েক ময়লা এবং কাঁচা কাপড় বাহির হইল। তাহার পরে সকলের নিচে হঠাৎ সতীশের সেই বহু যত্নে রাজহংস শোভিত দোয়াতদানটি বাহির হইয়া আসিল। কিরণ আশ্চর্য হইয়া আরক্তির মুখে অনেকক্ষণ সেটি হাতে করিয়া লইয়া ভাবিতে লাগিলেন। ইতিমধ্যে কখন নীলকান্ত পশ্চাৎ হইতে ঘরে প্রবেশ করিল তিনি তাহা জানিতেও পারিলেন না। নীলকান্ত সমস্তই দেখিল, মনে করিল কিরণ স্বয়ং চোরের মতো তাহার চুরি ধরিতে আসিয়াছেন এবং তাহার চুরিও ধরা পড়িয়াছে। সে যে কেবল সামান্য চোরের মতো লোভে পড়িয়া চুরি করে নাই, সে যে কেবল প্রতিহিংসা সাধনের জন্য এই কাজ করিয়াছে, সে যে ওই জিনিসটা গঙ্গার জলে ফেলিয়া দিবে বলিয়াই ঠিক করিয়াছিল, কেবল এক মুহূর্তে দুর্বলতাবশত ফেলিয়া না দিয়া নিজের বাক্সের মধ্যে পুরিয়াছে, এ সকল কথা সে কেমন করিয়া বুঝাইবে? সে চোর নহে, সে চোর নয়। তবে সে কি? কেমন করিয়া বলিবে সে কি? সে চুরি করিয়াছে, কিন্তু সে চোর নহে। কিরণ যে তাহাকে চোর বলিয়া সন্দেহ করিয়াছেন, এই নিষ্ঠুর অন্যায় সে কিছুতেই বুঝাইতে পারিবে না, বহন করিতেও পারিবে না। কিরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সেই দোয়াতদানটা বাক্সের ভিতরে রাখিলেন। চোরের মতো তাহার উপরে ময়লা কাপড় চাপা দিলেন। তাহার উপরে বালকের লাটাই, লাঠিম, ঝিনুক, কাঁচের টুকরো প্রভৃতি সমস্তই রাখিলেন এবং সর্বোপরি তাহার উপহারগুলি ও 10 টাকার নোটটি সাজাইয়া রাখিলেন। কিন্তু পরের দিন সেই ব্রাহ্মণ বালকের কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। গ্রামের লোকেরা বলিল তাহাকে দেখে নাই, পুলিশ বলিল তাহার সন্ধান পাওয়া যাইতেছে না। তখন শরৎ বলিলেন, এইবার নীলকান্তের বাক্সটা পরীক্ষা করিয়া দেখা যাক। কিরণ জেদ করিয়া বলিলেন, সে কিছুতেই হইবে না। বলিয়া বাক্সটি আপন ঘরে আনাইয়া দোয়াতটি বাহির করিয়া গোপনে গঙ্গার জলে ফেলিয়া আসিলেন। শরৎ সপরিবারে দেশে চলিয়া গেলেন। বাগান একদিনে শূন্য হইয়া গেল। কেবল নীলকান্তের সেই পোষ্য গ্রাম্য কুকুরটা আহার ত্যাগ করিয়া নদীর ধারে ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া খুঁজিয়া কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।